নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে ফাইনালি আপনাদের জন্যে অনেকটা অপেক্ষার পরে নিয়ে চলে এসেছি অল নিউ 2025 ইএসডি রোডস্টার। টানেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখন কোম্পানি এখানে কী কী আপডেট দিয়েছে এর আগের মডেলটার তুলনায়, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করব, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখা হয় তাহলে কেনা আপনাদের জন্য এই বাইকটা স্পেশালি অ্যাজ আ রোডস্টার কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিন্দুওয়ালা ট্রেডিং প্রাইভেট লিমিটেড কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে যাওয়া বা ইএসডি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াকারন আপনার সাথে শেয়ার করতে চাইবো। সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। ইএসডির লোগোর সাথে নর্মাল কি আমরা এখানে পাচ্ছি, আর এই বলতে পারেন যে কি স্লট, এই যে পজিশনিংটা, এটাও কিন্তু কোম্পানি এখানে খুব একটা চেঞ্জ করেনি। কিন্তু হ্যাঁ, এটা নতুন মডেল, তাহলে কোম্পানি চেঞ্জ কী করেছে চলুন তবে সবথেকে প্রথমে সেটার ব্যাপারে কথা বলা যাক। আর কালারের ব্যাপারটা আগে সবথেকে আপনাদের আমি বলতে চাইবো, এখানে কিন্তু এখন আপনি টোটাল 5টা কালার পাচ্ছেন। আর বেস মডেল থেকে টপ মডেলে গেলে মোটামুটি 18,000 টাকার কিন্তু আপনি এখানে গ্যাপ পাচ্ছেন। এবার কি 18% জিএসটি হিসাবে কত এখন এক্স্যাক্ট প্রাইস সেটাও আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে দেখে নিই যে আগের যে রোস্টার মডেল সেটার থেকে এখন আপনি কতটা এখানে আপনারা ডিফারেন্স পাচ্ছেন। ফ্রন্ট ভিউতে যদি বলি আপনাদের খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু হ্যাঁ, হ্যান্ডেল বার আপনি যদি দেখেন এখানে এখন এটা হাইড্রোফাউন্ড হয়ে গেছে, সো দ্যাট বলতে পারেন ওই যে ওয়েভসগুলো ফর্ম হয় যখন এটাকে মানে ওই যে বেন্ডগুলো করা হয় সেটা যাতে কম হয় আর যাতে ভাইব্রেশনটা কম করা হয় সেটার জন্য এখন পুরোপুরি এখানে ধ্যান রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, আরেকটা ব্যাপার বলি, এই যে বেস মডেল থেকে টপ মডেল কী চেঞ্জ হচ্ছে সবথেকে প্রথমে সেটা দেখিনি। এখানে যেটা আপনাদেরকে আমি বেন্ড হ্যান্ডেল বার দেখালাম, টপ মডেলে গেলে কিন্তু আপনি সোজা একটা হ্যান্ডেল বার পাবেন। কিন্তু হ্যাঁ, এখানেও যদি আপনি সোজা হ্যান্ডেল বারটা লাগাতে চান অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ কিন্তু আপনি এখানে ইনস্টল করাতে পারেন। টপ মডেলে গেলে আপনি একটা যে ভাইজার সেটা পাবেন, ওখানে গেলে আপনি এলইডি টার্ন ইন্ডিকেটার ফ্রন্ট বা রিয়ার সেটাও আপনারা পেয়ে যাবেন। আর বলতে পারেন যে টেল ল্যাম্পের পজিশনটা ওটা কিন্তু হালকা, কিন্তু আপনারা এখানে ডিফারেন্ট পাবেন। ঠিক আছে, সো এটা ছিল বেস মডেল থেকে টপ মডেলের মধ্যে ডিফারেন্স। আর এবার আগেকার মডেলের থেকে এখনের মধ্যে কী ডিফারেন্স চলুন সেটা আপনাদেরকে বলে দিই। দেখুন, ওই হ্যান্ডেল বারটা বাদে খুব একটা ডিফারেন্স আপনারা পাবেন না। যে মেন ডিফারেন্স এই পেছনের সেকশনটাতে আপনারা পাবেন। সিট যদি দেখেন এখানে ডেফিনেটলি কিন্তু এখন এটাকে চেঞ্জ করা হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম একটা টেক্সচারের সাথে কিন্তু এখন সিটটা এসেছে। আর হ্যাঁ, এখানে গ্র্যাব হ্যান্ডেলটা ইনস্টল করা নেই, এটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে টেস্ট রাইডে বাইক, সো এখন ওটাকে এখানে ইনস্টল করা হয়নি। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে ইনস্টল করেই দেওয়া হবে। আর হ্যাঁ, সিটটা যদি আপনি রিয়ারে দেখেন একটু আপনাদের ছোট মনে হতে পারে, কিন্তু রাইডার সিটটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনাদের জন্য স্পেশিয়াস এখানে মনে হতে পারে। আর এর বাদে যদি দেখেন, আগে যে সিট হাইটটা 790 ছিল এখন 795 হয়ে গেছে, সো 5mm পর্যন্ত বলতে পারেন যে সিট হাইট সেটাও কিন্তু কোম্পানি এখন বাড়িয়ে দিয়েছে। আপনার হাইট যদি 5.6 পর্যন্ত হয়ে থাকে খুব একটা অসুবিধা হবে না চালাতে, কিন্তু কুশনিং কতটা ভালো সেটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। এর বাদে যদি দেখেন এখানে এই যে মাডগার্ড, এটা কিন্তু কোম্পানি এখানে চেঞ্জ করে দিয়েছে। তারপরে ইএসডির 3D লোগোটা এখানে এনেছে। আর এই যে এই পোর্শনগুলোর জন্য বলতে পারেন এটা কিন্তু একটা যথেষ্ট মাস্কুলার লুক আপনাকে দিচ্ছে। এর বাদে যদি দেখেন এখানে এই যে এখন এই বলতে পারেন সিঙ্গেল সাইডেড এখানে এই যে বলতে পারেন যে টায়ার হাগারটা সেটা এসছে, যেখানে বলতে পারেন টেল ল্যাম্পটাকে মাউন্ট করা হয়েছে, এটাও একটা চেঞ্জ। তারপরে আগে যেটা 130 সেকশনের টায়ার ছিল এখন এটা বলতে পারেন 150/70 সেকশনের টায়ার, তাও এটা কিন্তু আবার রেডিয়াল টায়ার, মানে রেডিয়াল টায়ারের গ্রিপ ভালো হয়। ঠিক আছে, আপনাকে রেসপন্সটা বেটার দেয়, এটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। সো এখানেও কিন্তু একটা চেঞ্জ আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। এবার যদি আপনি এখানে CB350 বলতে পারেন হাইনেস বা CB350 সাথে কম্পেয়ার করেন, বা যদি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক বুলেট বা মিটারের সাথে কম্পেয়ার করেন, ওই 5টা বাইকের থেকে কিন্তু এখানে আপনি টায়ার মোটা পাচ্ছেন। কিন্তু CB350 RS যদি দেখেন ওখানেও কিন্তু আবার আপনি 150 সেকশনেরই টায়ার পেয়ে যান। সো এই ব্যাপারটা বলে দিলাম যে এখানে আপনারা কী কী চেঞ্জ পাচ্ছেন এর আগের মডেলের তুলনায়। আর এবার আমরা দেখে নিই যে ওভারঅল আমরা কী কী পাচ্ছি। 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার সেটাও কিন্তু আপনারা থ্রুআউট দ্য ওয়াকারন দেখতে পেয়ে যাবেন। সবথেকে প্রথমে যদি আমি এখানে কিটাকে অন করি, রিফ্লেক্টর বেসড এই যে এলইডি টেল ল্যাম্প যেটা আগে ছিল এখনও সেম আছে, যেখানে বলতে পারেন এই ইএসডির যে লোগোটা সেটা আপনারা পাচ্ছেন। আর একবার এক্সস্টটাকে অন করি, মানে ইগনিশনটাকে একবার অন করি আমি। ইগনিশনটাকে অন করার পরে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ আছে। এই যে হাই বিম, লো বিম আর পাস লাইট আপনারা এরকম করে কিন্তু এখানে অপারেট করতে পারছেন। এটাকে অফ করে দিই। আর তারপরে এখানে বলতে পারেন যে ওই বাল্বটা ইন্ডিকেটার পাচ্ছেন। টপ মডেলে গেলে এলইডি আছে, অলরেডি বলেছে। এখানে কিন্তু আপনারা হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এবার এটাকে আমরা এখানে অফ করি। আর তারপরে 41mm টেলিস্কোপিক ফোক উইথ দিস ফোক প্রোটেক্টর, এটা আমরা আগেও পেতাম সুন্দর, কিন্তু এখানে একটা মাডগার্ড আপনারা এখানে পাচ্ছেন। টায়ারটাও আগের মতনই আছে, যদি দেখেন MRF জ্যাপারের টায়ার আপনারা এখানে পাচ্ছেন। আর সেকশন যদি দেখেন এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল আগের মতন এখনও আপনারা পাচ্ছেন। সো টায়ার হোক বা সাসপেনশন কোনো চেঞ্জ নেই। ইনফ্যাক্ট
ডুয়াল চ্যানেল এবিএস, ফ্রন্ট আর রিয়ার দুটো টায়ারেই, দুটো ব্রেকে এবিএস, সেটাও আমরা আগের মতনই পাচ্ছি। আর গ্র্যাব রিয়ালের সাসপেনশন বলতে পারেন। বাইব্রেক ক্যালিপারও আগে ছিল, 320 বড় এই যে ডিসটা সেটাও কিন্তু আপনারা আগে পাচ্ছিলেন। সো এইগুলোতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু হ্যাঁ চালানোর টাইমে দেখবো যে ওভারঅল কতটা আগের মডেলের থেকে এখন আপনারা চেঞ্জ বুঝতে পারছেন, ঠিক আছে। এবার ইঞ্জিনে যদি আসেন, আপনারা কিন্তু এই জাভা 42 FJ মডেলেও কিন্তু আপনারা যে ইঞ্জিনটা দেখেছেন টিউনিংয়ে হালকা ডিফারেন্স আছে, কিন্তু ইঞ্জিন সিমিলারই বলতে পারেন। এই আলফা 2 সিরিজ যদি দেখেন এখানে লেখা আছে, এই আলফা 2 সিরিজের ইঞ্জিনের সাথেই কিন্তু আপনারা ওখানেও পাচ্ছিলেন, এখানেও আপনারা পাচ্ছেন। এবার যদি ইঞ্জিনটা দেখেন 334cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। লিকুইড কুলিংয়ের জন্য রেডিয়েটারের সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেওয়া আছে। আর একটা জিনিস, এখানে কিন্তু আগে আমরা ট্রাকশন কন্ট্রোল পেতাম না, এখন আমরা ট্রাকশন কন্ট্রোল পাচ্ছি। রয়্যাল এনফিল্ডে এখনও নেই 350 সিরিজে, কিন্তু হ্যাঁ যদি আপনি হন্ডা সিভি 350 সিরিজ দেখেন ওখানে কিন্তু ট্রাকশন কন্ট্রোল আছে। স্লিপার ক্লাচ যদি দেখেন এখানে আগেও ছিল, এখনও আছে। তার সাথে যদি আপনি দেখেন সিভি 350 পুরো সিরিজটাতে আপনি স্লিপার ক্লাচ পাবেন, কিন্তু যদি রয়্যাল এনফিল্ডে দেখেন 350 সিরিজে তাহলে হান্টারের পরে আপনি মিটিওরেই কিন্তু স্লিপার ক্লাচ পাবেন, ঠিক আছে। কিন্তু যদি এখানে পাওয়ার দেখেন আগের মতনই আছে, যদি আপনি FJ 42 সাথেও কম্পেয়ার করেন, সিমিলার ইঞ্জিন বলতে পারেন। সো 29.1 PS পাওয়ার, 29.6 নিউটন টর্ক কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি পেয়ে যাবেন। আর আবার বলি, যদি আপনি হন্ডা সিভি 350 সিরিজ বা যদি রয়্যাল এনফিল্ডের 350 সিরিজের সাথে কম্প্যারিজন করেন, এখানে কিন্তু পাওয়ার হোক বা টর্ক এখানে আপনারা কিন্তু বেশি পাচ্ছেন। আর যেহেতু আমরা এখানে এই ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছি, চলুন তবে এই যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে আমি এখানে একবার শুনিয়ে দিই। আর আমার বন্ধুকে একবার বলবো যে এখানে এক্সস্টটাকে একবার এখানে অন করে দিতে। তো কীরকম লাগলো আওয়াজটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আগের মতন এখনও কিন্তু ডুয়াল বলতে পারেন এক্সস্ট এই ব্যাপারটা কিন্তু এখানে আছে। আর তারপরে যদি দেখেন এখানে এই যে বলতে পারেন যে ওপেন চেন সিস্টেম সেটা আছে, মেইন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে। আর এখানে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ, যেটাকে আগে কিন্তু আমরা অ্যাক্সেলারেশন টাইমে ডেফিনেটলি টেস্ট করে দেখবো। আর রাইট হোক বা লেফট পোর্শন এখানে কিন্তু আপনারা রোডস্টার এই যে লেখাটা, ঠিক আছে, ESD মোটরসাইকেল ড্রাইভ, এটা আপনারা পেয়ে যাবেন। তো যথেষ্ট ভালো কোয়ালিটি বলতে পারেন। আর এখানে ট্যাঙ্কটা দেখলে কিন্তু এটা আপনারা মেটালিক কোয়ালিটি পাবেন, যেখানে ESD যদি দেখেন 3Dতে লেখা আছে। আর এখানে কিন্তু ESDর যে লোগো উইথ দিস বলতে পারেন যে এখানে এই স্টিকারিং এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে সিট হাইটটা আপনাদেরকে অলরেডি বলেছি, ট্যাঙ্ক এখানে 12.5 লিটার্স আগের মতনই আছে। আর এখানে বলতে পারেন হালকা একটুখানি কিন্তু ওই যে কার্ভটা ওই ব্যাপারটা এখানে আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। আর এখানে E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন, সো বলতে পারেন E20 ফিউল দিলেও আপনাদের এখানে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। আর যদি মাইলেজ দেখেন 30 থেকে 35 মধ্যে কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 171 mm আগের মতনই আছে, খুব একটা চেঞ্জ হয়নি। আর যদি ওয়েট দেখেন সেটাও কিন্তু 194 কিলোগ্রাম, কিন্তু যদি আপনি ওয়েবসাইটে দেখেন সেটা কিন্তু আবার 184 কিলোগ্রাম রেখা আছে। সো এখানে কিন্তু হালকাটা মানে কনফিউশন আছে, ঠিক আছে। আর তার সাথে যদি এখানে সাসপেনশন দেখেন আপনারা কিন্তু বলতে পারেন যে এই অ্যাডজাস্টেবল ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তবে বন্ধুগণ যদি রিয়ার ডিস্ক ব্রেকের সেটআপটা দেখা হয়, মোটামুটি বাইব্রেক ক্যালিপারের সাথে আগে যেরকম 240 mm ডিস্ক পেতাম, এখনও কিন্তু আমরা এখানে সেম পাচ্ছি। আর এরপরে যদি আপনি হ্যান্ডেল বারটা দেখেন তাহলে এখানে এই যে হাই বিম লো বিম 5টা সুইচ টগল করার জন্য, এটা কিন্তু ব্লুটুথ নেই, ব্লুটুথ হলে ভালো হতো কিনা সেটা আপনারা প্লিজ নিচে কমেন্ট করবেন। টগল করার জন্য এখানে এই মোড সিলেক্ট আপ ডাউনের বাটনটা আছে, টার্ন সিগন্যাল, আর এই যে হর্নটা আপনারা এখানে পাচ্ছেন, যেটা কি যথেষ্ট লাউড বলতে পারেন। কিল সুইচ আছে, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনারা শুনেছেন, ESDর এখানে ব্র্যান্ডিং করা আছে, ঠিক আছে। আর একবার যদি আমি এখানে এটাকে অফ করে অন করি তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। এই যে এখানে হাই লিখে আসছে, পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে, ঠিক আছে। এখানে ট্যাকোমিটার আছে, RPM মিটার, দেন স্পিডোমিটার, এখানে ওডোমিটার আছে, গিয়ার পোজিশন সেন্সার, দেন এখানে ফিউল দেখাচ্ছে, এখানে টাইমটা দেখাচ্ছে, সাইড স্ট্যান্ডটা পড়ে আছে সেটা দেখাচ্ছে। আর তারপরে যদি আপনার মোড বাটন ইউজ করেন, ট্রিপ এ ট্রিপ বি এই ব্যাপারটা আছে। গিয়ার পজিশন নিউট্রাল পজিশন সেন্সার আছে, ফুয়েল গেজ সেন্সার, দেন এখানে বলতে পারেন যে ইঞ্জিন ম্যালফাংশন লাইট, ফুয়েল গেজ সেন্সার আছে। আর তারপরে যদি এখানে দেখেন ট্র্যাকশন কন্ট্রোল ব্যাপারটা আছে, অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। এখানে পাওয়ার যে মোড সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি টাচ সিগন্যাল ইউজ করেন সেটাও কিন্তু এখানে আপনারা ইন্ডিকেট হচ্ছে দেখতে পাবেন। না তারপরে এখানে কিন্তু এই বার এন্ড মিরর আছে, কিন্তু যদি চান এখানেও কিন্তু আপনারা মিররটাকে সেট করিয়ে নিতে পারেন। আর এরপরে মোটামুটি কথা বলা বিকজ হয়ে গেছে যেখানে কী কী আপনারা জিনিস পাচ্ছেন আর সিভি 350 বা রয়্যাল এনফিল্ড 350 সাথে কম্প্যারিজনটা আপনাদের বলেছি। এবার যে প্রাইস সেটার ব্যাপারে বলি। আফটার দিস 18% GST প্রাইস যদি দেখেন এখানে এখন বেস মডেলটা প্রাইস শুরু হচ্ছে 2,36,000 থেকে। এই যে মডেলটা 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার এটা আপনারা দেখতে পেয়ে গেছেন। মোটামুটি আপনাদের 2,40,000 অ্যাপ্রক্স পে করতে হবে। আর যদি আপনি টপ মডেলে যান সেখানে কিন্তু আপনাদেরকে 2,54,000 রুপিস পর্যন্ত পে করতে হবে। মোটামুটি কথা বলা হয়ে গেছে কি আছে না আছে। তবে এর যে আগের মডেলটা ছিল তার থেকে এই যে
বলতে পারেন যে অনগোয়িং মডেলটা কি ডিফারেন্স চালানোর টাইমে, চলুন সেটা দেখা যাক। তো বন্ধুগণ এবার রাইড রিভিউটা শুরু করা যাক অফ দিস অল নিউ 2025 VSD রোডস্টার। দেখুন সিট হাইট অলরেডি বলেছি আপনাদের 5 mm বাড়িয়ে এখন 795 mm করা হয়েছে। সিটটা কিন্তু আপনি একদম সামনের দিকে, মানে পাটা একদম সামনের দিকে করে বসেন। সিটটা দেখুন আমার মনে হয় আগেরটাও কমফোর্টেবল ছিল, এখনটা আমার মনে হচ্ছে আরও কমফোর্টেবল। কিন্তু হ্যাঁ, স্পেসের আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি রাইডার হাট্টাকাট্টা হয়ে যায় তাহলে কিন্তু পেছনে পিলিয়নকে যদি বসে চালান তাহলে কিন্তু হালকা পাতলা হলে একটু বেটার কমফর্ট ফিল হবে, বিকজ পিলিয়ন সিট কিন্তু খুব বেশি বড় আমি বলবো না। কিন্তু হ্যাঁ, সিটটা মানে সিটের হিসাবে হ্যান্ডেল দেখলে যথেষ্ট উঁচু, যথেষ্ট কিন্তু আপনি এখানে এই বলতে পারেন চড়া যে হ্যান্ডেল বার সেটা কিন্তু আপনি পাচ্ছেন, আর আপনাকে কিন্তু খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। সো এটা কমফোর্টেবল রাইডার পজিশন উইথ কমফোর্টেবল সিট আপনি কিন্তু এখানে ডেফিনেটলি পাচ্ছেন। ঠিক আছে, চলুন তবে এবার আর টাইম ওয়েস্ট না করে রাইডটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে এখানে কিন্তু স্লিপার ক্লাচ আছে, ওটা টেস্ট করব। মোটামুটি এটাকে নিয়ে যাব 80-র ওপরে। এই যে এবার 3 থেকে 2 থেকে 1, আর এসে কিন্তু আমি এখানে ক্লাচটা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, দেখুন অত তাড়াতাড়ি আমরা 80 থেকে মোটামুটি এখানে 15-20-তে চলে এসেছি। সো এটা একটা যথেষ্ট ভালো টেকনিক বলতে পারেন। যদি আপনি হাইওয়েজে রাইড করেন, সামনে কিছু চলে এসছে, আপনি অনেকটা স্পিডে আছেন 100-100-র ওপরে, পট করে এখানে ওই গিয়ারগুলো ফেলে দিয়ে ক্লাচ ছাড়তে থাকবেন, তাও কিন্তু রিয়ার টায়ারটা স্লিপ করবে না। সো দ্যাট বলতে পারেন যে ওভারঅল স্পিডটাকে যাতে এখানে কমানো যায়, যথেষ্ট ভালোভাবে কিন্তু এখানে স্লিপার ক্লাচটা কাজ করছে। ডেফিনেটলি বলতে পারেন হাইওয়েজে স্পেশালি টপ স্পিডে যদি থাকেন, এটা কিন্তু আপনার একটা ডেফিনেটলি সেফটি ফিচার হিসেবে কাজ করবে। আর এরপরে যদি দেখেন স্লিপার ক্লাচের জন্য বলতে পারেন ক্লাচটা অনেকটা সফট সাইডে, কিন্তু হ্যাঁ যদি আপনি গিয়ার শিফটিং দেখেন আপ করছেন বা ডাউন, আপনাকে কিন্তু হালকা একটু কিন্তু ওই প্রেশারটা কিন্তু দিতে হচ্ছে গিয়ার ওই বলতে পারেন এখানে লিভারটাতে। এবার যেহেতু স্লিপার ক্লাচ টেস্ট হয়ে গেল, ঠিক আছে, ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, চলুন তবে অ্যাক্সেলারেশন টেস্টটা এখানে করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে আপনাদের সাথে কথা হচ্ছে। অলরেডি অন ফার্স্ট গিয়ার উইল স্টার্ট উইথ 3 হর্নস, ফুল থ্রটল, ক্রস 60, crossed 80, crossed 100, let's go. Oh, 107 for 5th gear. তো বন্ধুগণ দেখুন আমি বলবো যে ভাইব্রেশনের যে ব্যাপারটা 85-90-র মধ্যে কিন্তু হ্যাঁ কিকিন হচ্ছে। কোথায় কিকিন হচ্ছে? হ্যান্ডেল বারে খুব একটা পাবেন না, কিন্তু ফুট প্যাকে ডেফিনেটলি আপনি কিন্তু ওই যে ভাইবটা সেটা পাচ্ছেন। কিন্তু হ্যাঁ এরকম নয় যে এর জন্য আপনি বাইকটা কিনবেন না, সেরকম কিন্তু ফিল আপনার হবে না। মানে আগের ইঞ্জিনের থেকে যদি এখন ইঞ্জিনের ভাইব্রেশনের তুলনাটা যদি আপনি করেন তাহলে কিন্তু ডেফিনেটলি অনেকটা ইম্প্রুভমেন্ট আপনারা বুঝতে পারবেন, স্মুথনেস কিন্তু একটু হলেও বেড়েছে। আর হ্যাঁ দেখুন এই 6 স্পিড গিয়ার বক্স, ঠিক আছে, তবে বলতে পারেন লিকুইড কুল ইঞ্জিন, ছোটোখাটো ভাইব্রেশন কিন্তু থাকে, আর মোটামুটি সেরকমই, মানে খুব একটা অ্যানোয়িং আপনার এখানে কিন্তু একদমই ফিল হবে না। ঠিক আছে, আর ডেফিনেটলি বলবো আগের তুলনায় যদি এখন আপনি দেখেন তাহলে কিন্তু ইমপ্রুভড হবে, স্মুথনেস একটু হলেও কিন্তু বেড়েছে। আর দেখেন আমি বলবো এখানে স্টেবিলিটির অ্যাজ সাচ কোনো প্রবলেম আপনারা বুঝতে পারছেন না। তারপরে যদি আপনি এখানে মাইলেজ দেখেন মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে এক্সপেক্ট করতে পারেন। আর যদি আপনি হাইওয়েজে কখনো বেরিয়ে যেতে চান, বিকজ এখন হ্যান্ডেল বারটা চড়া, অনেকটা আপরাইট আপনি বসছেন, সিটিং পজিশনটা যথেষ্ট কমফোর্টেবল, সিট ইজ অলসো স্পেশিয়াস অ্যান্ড কমফোর্টেবল ফর রাইডার। সো আমি বলবো মোটামুটি 100 থেকে 110-এর মধ্যে আপনি কিন্তু এর কমফোর্টেবল ক্রুজিং স্পিড মানতে পারেন। 100টা মানলে বেটার, বিকজ সেখানে আপনি খুব বেশি ভাইব্রেশনও পাবেন না। ইনফ্যাক্ট স্টেবিলিটি প্রবলেম তো আপনার এখানে 120-25 পর্যন্ত গেলেও আপনার খুব একটা ফিল হবে না। আর দেখুন আমি বলবো মোটামুটি আপনি যদি এখানে আপনি যদি সিটিজে থাকেন না 30 থেকে 40 এই স্পিডে যদি চালান, মোটামুটি 3rd গিয়ার ইজ এনাফ। 4th গিয়ারে যদি চালালে খুব ভালো। আর যদি আপনি হাইওয়েজে যান তখন মোটামুটি 5th-6th গিয়ারে যদি 100-110-এর মধ্যেও চালান, একটা সুন্দর রাইড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন। দেখুন আমি বলবো না আগের মডেলটা থেকে এখানে এমন কিছু পারফরমেন্স আপগ্রেড হয়েছে, কিন্তু ডেফিনেটলি ওই যে বলতে পারেন ভাইব্রেশন যে ব্যাপারটা ছিল, ঠিক আছে, আগে রোডসটা কিন্তু অনেকটা ভাইব্রেশনের জন্য মানে ওটা বলতে পারেন কমপ্লেন ছিল, সেটা থেকে কিন্তু ডেফিনেটলি আপনি এখানে অনেকটা কিন্তু ইম্প্রুভমেন্ট বুঝতে পারছেন এই নতুন 2025 ESD রোডস্টার এই মডেলটাতে। আর দেখুন আরেকটা কথা বলি, মানে ইঞ্জিন হিটিং এর এখনো কিন্তু দেখুন হালকা ওই যে বলতে পারেন রেডিয়েটার ফ্যানটা ওটা কিন্তু এখানে চলছে, মাঝে মাঝে এটা অন হয়ে যাচ্ছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন অনেকটা গরমও আছে, কিন্তু তার বাদেও যদি দেখেন আমার পায়ে যে গরম হাওয়াটা খুব একটা ফেলছে সেটা কিন্তু নয়। সো খুব একটা যে ইঞ্জিন হিটিং এর জন্য প্রবলেম আপনার হবে সেটাও আমি একদমই বলবো না এখানে। হ্যাঁ, এবার যেটা টেস্ট করবো সেটা হচ্ছে এই বাইকের ব্রেকটা। মোটামুটি এটাকে 80 পর্যন্ত নিয়ে যাব, দিয়ে ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো। আর এই যে 80-তে ফ্রন্ট ব্রেক, দেখুন আমি বলবো ফ্রন্টে কিন্তু আপনারা 320 mm এর ব্রেক পাচ্ছেন, ঠিক আছে, সেই হিসাবে যদি দেখেন যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে ফ্রন্ট ব্রেক পাচ্ছেন। ঠিক আছে, মানে ওই ব্রেকিং রেসপন্সটা কিন্তু যথেষ্ট ভালো, মানে ফট করে দাঁড় করিয়ে দেবে ধরলেই ওই ব্যাপারটা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। ঠিক আছে, আর হ্যাঁ ABS হালকা আমি কিন্তু এখানে ফ্রন্ট ব্রেকও ফিল করতে পেরেছিলাম। আর রিয়ার ব্রেকটাকেও একবার টেস্ট করি, মোটামুটি ওই রকমই স্পিডে ধরুন এই যে 72-তে গিয়ে রিয়ার ব্রেক। আর এখানে কিন্তু এই যে হ্যাঁ এখানে
বলতে পারেন প্রোগ্রেসিভ 240 mm এর রিয়ার ডিস্ক আছে, প্রোগ্রেসিভ, কিন্তু হ্যাঁ ওই ABS এর ফিলটা আমি কিন্তু এখানেও দেখতে পেয়েছি। সো বলতে পারেন যে ওভারঅল ব্রেকিং এখনো পর্যন্ত ভালো, কিন্তু ওভারঅল ব্রেকিং যদি দেখেন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা ইউজ করলে আরও বেটার রেসপন্স পাওয়া যায়। মোটামুটি এটাকে নিয়ে যায় 90 পর্যন্ত, যে 87 রিয়ার উইথ ফ্রন্ট। রিয়ারে গাড়িটা অনেকটা দূরে ছিল, দেখি ব্রেক করেছি। সো আমি বলবো দেখুন ওভারঅল ব্রেকিং যদি দেখেন আপনারা কিন্তু এখানে যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। আর দেখুন আগের যে সেটআপটা ছিল, বিকজ ওয়েট ইজ সেম, সেটআপটাও আপনারা সেম পাচ্ছেন। সো খুব একটা যে ওয়েটের ডিফারেন্সের মানে খুব একটা যে বলতে পারেন ব্রেকের ডিফারেন্স হয়েছে এই যে রিয়ার সেকশনে চেঞ্জগুলো হয়েছে তার জন্য, সেটা কিন্তু আমি একদমই বলবো না, ঠিক আছে। আর সাসপেনশন যদি দেখেন আমি বলবো ফ্রন্ট হোক বা রিয়ার সাসপেনশন দুটোই কিন্তু আপনারা মিড সাইডে পাচ্ছেন, ঠিক আছে। সো আমি বলবো দেখুন হাই স্পিড, টপ স্পিড বা ছোটোখাটো কন্টারিং অলরেডি আপনাদের বলেছি অ্যাক্সেলারেশন টাইমে, টেস্ট করার টাইমে যে আপনারা যথেষ্ট ভালো একটা রেসপন্স পাচ্ছেন, স্টেবিলিটিটা পাচ্ছেন বিকজ অফ দ্য বলতে পারেন সাসপেনশন। কিন্তু যদি আপনি ছোটোখাটো যদি বাম্পে যান বা যদি ছোটোখাটো আপনি গাড্ডাতে যান না, সে টাইমে কী হবে, একটু হলে ঠিক আছে সে বাম্প হোক, যেরকম সামনে এখানে যদি আপনাদেরকে আমি একবার দেখাই, এই যে ধরুন সামনে আপনি এরকম ধরুন বাম্প আপনি এখানে ক্রস করছেন, ছোটোখাটো বাম্পার হলে ঠিক আছে, কিন্তু যদি আপনি বেশি মানে উঁচুতে যদি ক্রস করেন বা যদি ছোট যদি গাড্ডা থাকে 2-1 ইঞ্চের ঠিক আছে, কিন্তু তার বেশি যদি আপনি গাড্ডাতেও যদি চলে যান না, তখন কিন্তু একটু ওই জার্ক ফিল হবে। এবার জার্কটা এরকম নয় যে আপনার কোমর ফোমর একদম নড়িয়ে রেখে দেবে, ওরকম নয়, কিন্তু হ্যাঁ হালকা একটু জার্ক কিন্তু আপনার ফিল হবে, ঠিক আছে। সো এই সাসপেনশনের ব্যাপারটা আপনাদের বললাম, ইনফ্যাক্ট সাসপেনশনে যদি দেখেন আগের মতনই আছে, এমন কিছু ডিফারেন্স কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। আর ওভারঅল ফিলটা যদি দেখেন, দেখুন আমি বলবো যখন আপনারা বাইকের সাথে এরকম করে খেলতে চাইছেন না, এই যে 194 কিলোগ্রাম ওয়েট ডিফারেন্স কিন্তু আপনাদের একদমই খুব মানে আগের থেকে একদমই কিন্তু ডিফারেন্স খুব একটা ফিল হচ্ছে না। আর বলবো যথেষ্ট ভালোই মনে হচ্ছে, মানে ওয়েট হচ্ছে খুব বেশি বাইকের, সেটা আপনার এখানে ফিল হবে না, ঠিক আছে। আর রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিরিয়ডো ট্যাকো গিয়ার পোজিশন সেন্সর সব কিছুই আছে। এবার এখানে ব্লুটুথটা হলে আরও ভালো হতো কি না সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর তারপরে দেখুন আমার মনে হয় আপনি যদি এখানে সিট কমফর্ট দেখেন যথেষ্ট ভালো, হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, যথেষ্ট উঁচু, আপনিও অনেকটা আপরাইট বসছেন, সিটেরও কোনো অসুবিধা নেই, ব্রেকিংটা সুন্দর, অ্যাক্সেলারেশনটাও ভালো। আমি বলবো দেখুন যদি আপনি সিটি রাইড করতে চান সেটা তো আপনি এই বাইকের সাথে ডেফিনেটলি করতেই পারেন, কমফর্টও খুব সুন্দর পাবেন। কিন্তু যদি আপনি কখনও মানে ধরুন লং রাইডে বেরোতে চান, ইনফ্যাক্ট যদি পিলিয়নের সাথেও যদি ছোটোখাটো রাইডার আপনার প্ল্যান হয়ে থাকে না, আমি বলবো যদি আপনি হেলদি হন তাহলে পিছনে যে পিলিয়ন থাকবে তাকে একটু মানে হালকা পাতলা নিয়ে চালালেই মনে হয় বেটার হয়। পিলিয়ন কমফর্টের হিসাব দিয়ে বলছি, সেটাও কিন্তু আপনি বেরোতে পারেন, আপনার খুব একটা অসুবিধা হয় বলে কিন্তু আমার মনে হয় না। তবে মোটামুটি বাইকটাতে কি আছে না আছে, আমার রাইড এক্সপিরিয়েন্স আগেরটার থেকে এখন কি তফাৎ আপনারা পাচ্ছেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক কনক্লুশন অ্যান্ড দেন দেখি যে যদি এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয় তাহলে কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ঠিক হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে কেনা আপনার জন্য বাইকটা কতটা ঠিক হতে পারে। অলরেডি আপনাদের বলেছি জাভা 42 FZ থেকে কিন্তু এখানে ইঞ্জিনটা নেওয়া হয়েছে, সো খুব একটা ইঞ্জিনে তো আপনি তফাৎ পাবেন না। কিন্তু হ্যাঁ যদি দেখেন মোটামুটি যদি টপ মডেলের থেকে ওখানে FZ এইখানে টপ মডেল যদি দেখেন 6000 টাকা পর্যন্ত আপনি ডিফারেন্স পাবেন। আর আপনি এখানে কিন্তু একটু ডিফারেন্ট লুক পাবেন, হ্যান্ডলিংয়ের ফিলটা একটু ডেফিনেটলি ডিফারেন্ট হবে, খুব বেশি না হলেও একটু তো হবেই। তারপর এখানে টায়ারটাও কিন্তু আপনি চড়া পাচ্ছেন। সো এই জিনিসগুলোর জন্য 5-6 টাকা বেশি দিয়েও যদি আপনি জাভা 42 FZ থেকে এখানে আসেন, ডিলটা কিন্তু খারাপ নয়। তবে যদি আপনি হন্ডা CB350 থেকে কম্প্যারিজন করেন, ওখানে মোটামুটি সেম ওই 2.5 লাখ ওই প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন এই বাইকটার মতন। আমার মনে হয় যদি হন্ডা রিলায়েবল ইঞ্জিন, এয়ার কুল ইঞ্জিন থেকে আপনার প্রবলেম না থাকে আর আপনি একটু বেশি বলতে পারেন স্মুথ ইঞ্জিনের দিকে যাচ্ছিলেন, ঠিক আছে, আমার মনে হয় সেম প্রাইস পয়েন্টে কিন্তু হন্ডা CB350 আপনার জন্য যথেষ্ট ভালো, মানে ওই সিরিজটার কথা বলছি, সিমিলার প্রাইস পয়েন্ট, ওই তিনটে বাইক CB350 হাইনেস CB350 RS মোটামুটি এক প্রাইস পয়েন্টেই আসে। সো এই জিনিসগুলোর জন্য আপনি ওই তিনটে বাইককেও কিন্তু আপনি কনসিডার করতে পারেন। কিন্তু যদি আপনি রয়্যাল এনফিল্ড 350 সিরিজ দেখেন, দেখুন হান্টার এখানে আসবে না কম্প্যারিজনে হিসাব মতো, যদিও বা আনেন তাহলে দেখুন যদি ক্লাসিক হোক, বুলেট হোক বা মিটিয়র হোক, এর সাথে যদি কম্প্যারিজন করে আগেন বলবো ওই সেম প্রাইস পয়েন্টে চলে আসবো ওই তিনটে বাইক এই বাইকটার মতনই। কিন্তু আমি বলবো দেখুন রয়্যাল এনফিল্ড মানুষ কিনলে একটা ইমোশন হিসেবে কেনে। সো হ্যাঁ যদি আপনি একটা ভালো ইঞ্জিন চান, লং ট্যুরের জন্য বেরোতে চান, আপনি কিনতে পারেন সিমিলার প্রাইস পয়েন্টে। কিন্তু রয়্যাল এনফিল্ডের তুলনা যদি আপনি দেখেন, এখানে কিন্তু 6 স্পিড গিয়ার বক্স, লিকুইড কুল ইঞ্জিন, টায়ারটা চড়া, ঠিক আছে, ট্রাকশন কন্ট্রোল, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো আমি বলবো যদি ওভার রয়্যাল এনফিল্ড 1-2 হাজার টাকা বেশি বা সিমিলার প্রাইস পয়েন্টে যদি আপনি এই বাইকটাতে আসেন,
আমি কিন্তু প্রতিটা বাইকে কিন্তু টপ মডেল হিসাবে বলেছি, ঠিক আছে? এই বাইকেও যদি আসেন তাহলেও কিন্তু ওটা ডেফিনেটলি ভালো ডিল আপনি তৈরি করছেন। দেখুন মোটামুটি এই বাইকটাতে কি আছে না আছে, ওয়াক অ্যারাউন্ড, রাইড, রিভিউ, কম্প্যারিজন উইথ দ্য বলতে পারেন কম্পিটিশন, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে ডিসকাশন হয়ে গেছে। তবে আপনি কি ভাবছেন, জাভা 42FJ, হন্ডা CB3 50 সিরিজ, রয়্যাল এনফিল্ড 50 সিরিজ, নাকি এই বাইকটা, কোনটা আপনি কিনবেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।